সন্ধ্যা, আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, আশ্বিনের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী মনসুরুল করিমের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির আলিয়াস ফসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী আরামুল হক চৌধুরীর ভাস্কর্য প্রদর্শনী হার্ড ইমোশন। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা এই সময় চলবে ৭ অক্টোবর পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী মনসুরুল করিমের ইপক শিরোনামে একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক চিত্রকলা প্রদর্শনী অফ নেচার বোটস অ্যান্ড ফেসেস। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 30 অক্টোবর পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে নক্ষত্র গুহা ও ছায়াপথের ত্বক শিরোনামে শিল্পী সত্যজিৎ রাজনের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 8 অক্টোবর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। অফিস বিয়ের জন্য ছুটি দেবে না। আপনি স্টানম্যান, ওল্ড কালচার একদম পছন্দ করি। গুচ্ছ গুচ্ছ প্রেম করব আমি। আই ক্যান সি ইন ইওর ওয়াই। রাত 11:30 রয়েছে ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। আমার যে থিঙ্কিং, হ্যাঁ আমি যেভাবে ভাবি, যেভাবে আগাচ্ছি, যে অ্যাগ্রেসিভ ওয়েতে আগাচ্ছি, এইভাবে অ্যাগ্রেসিভ হইতে হবে। সবাই ডিফেন্সিভ ওয়েতে থাকে, এইভাবে এসব ক্লাবের কিছু হবে না। তুই কেন যাচ্ছিস? একটা জিনিস তুই বোঝার চেষ্টা কর যে একটা মানুষ যদি সম্মান দেয় তাকে সম্মান করতে হবে না? ওরা আমাকে রেসপেক্ট দিচ্ছে, আমাকে ডাকতেছে, হেল্প চাচ্ছে আমার কাছে, তো আমি তাদের কাছে যাব না? রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী মনসুরুল করিমের এপক শিরোনামে একক চিত্রকলা প্রদর্শনী। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী মনসুরুল করিম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো প্রথমে আমরা প্রদর্শনী নিয়ে আসি, যেটা শুরু হয়েছে 30 তারিখ থেকে শুরু হচ্ছে, 21-এ চলছে আপনার একক প্রদর্শনী এপক, এবং যেটা আপনার 13 তারিখ পর্যন্ত চলবে। তো মাত্র কিছুদিন হয়েছে শুরু হয়েছে, তবু জানতে চাচ্ছি যে কেমন চলছে এখন পর্যন্ত? আমার প্রদর্শনী এটা 26তম একক প্রদর্শনী, 26তম, এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি যার হাতে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছি চারুকলায়, আচ্ছা, শিল্পী মনিরুল ইসলাম, উনি এই প্রদর্শনীটা উদ্বোধন করেছেন। তার সঙ্গে ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম, হাশেম খান, অত্যন্ত প্রতিষ্ঠিত শিল্পী, এবং এরা সবাই আমার শিক্ষক। তো আমার সৌভাগ্য যে আমার প্রদর্শনী আমার প্রথম শিক্ষক হাতে খড়ি যার দিয়ে, তাকে দিয়ে আমি উদ্বোধন করেছে। এই জন্য আমি খুব গর্বিত এবং খুব মানে আত্মতৃপ্তিতে মানে টইটুম্বর হয়ে আছে। কারণ সচরাচর এই ধরনের বিষয় খুব কম ঘটে। আর এই প্রদর্শনীতে প্রথম দিনে যে ধরনের দর্শকের উপস্থিতি ছিল, এটা আমার কাছে এতগুলো প্রদর্শনী করেছি তার মধ্যে এই প্রদর্শনীটা উল্লেখযোগ্য। শিল্পী রসিক এবং শিল্পী বোদ্ধা যারা, তাদের উপস্থিতি ছিল অত্যন্ত
মানে তুলনামূলকভাবে অনেক বেশি। আচ্ছা, সেদিক দিয়েও আমি মনে করি যে আমার এই যাবৎকাল প্রায় 26টি প্রদর্শনী করলাম এটা দিয়ে, একক প্রদর্শনী, এর মধ্যে এই প্রদর্শনীটা একটি উল্লেখযোগ্য প্রদর্শনী আমি মনে করছি। আচ্ছা আচ্ছা, এবং মাত্র তো শুরু হয়েছে, এখনো বহুত সময় আছে, তখন পর্যন্ত দেখা যাবে রেসপন্স আরো হয়তো অনেক ভালো পাবেন আর কি, আশা করছি আমরা। তো এই যে শিরোনামটা দিয়েছেন এপোক, মানে এটাকে সময় বা কাল বাংলা যেটা বোঝাচ্ছি, শিরোনামটা যদি একটু আমাদের একটু ভেঙে যদি একটু বলতেন। মানে সময় বা কাল বলতে আমরা যেটা বুঝি, মানে কন্টেম্পোরারি সময়টাকে আমরা একটা নির্দিষ্ট সময় হিসেবে চিহ্নিত করি। মানে আমরা যে সময় বসবাস করছি সেই সময়ের তার যে পরিধি সেটা নিয়ে যে আমরা চিন্তা ভাবনা করি, সেটাকে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে আমরা আবদ্ধ করি। কিন্তু আমার সময়টাকে আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করেছি। এটা ব্যক্তিগত আমার ফিলিংস যেটা, সেই ফিলিংসটাকেই আমি একটা সময় হিসেবে চিহ্নিত করেছি। কারণ হলো যে আমি প্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি প্রায় 41 বছর কাল। হ্যাঁ, এই 41 বছর ছাত্রদের সাথে আমার যে তাদের সাথে লেনদেন, তাদের কাজের প্রতি আমার যে কৌতূহল, কিংবা আমি তাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছি, উভয়ের মধ্যে ছাত্র শিক্ষকদের মধ্যে একটা মানে এক্সচেঞ্জ হয়েছে সব সময়। কিন্তু আমি যখন অবসরে যাচ্ছি ঠিক সেই সময়টা আমি কেমন যেন একটা ব্ল্যাঙ্ক হয়ে গেলাম। কারণ এই ছাত্র শিক্ষকের সম্পর্কটা আমার কিন্তু অনেকাংশেই একদম শূন্যতে চলে গেল। অর্থাৎ যে লেনদেন যেটা হতো ছাত্র শিক্ষক হিসাবে, সেই লেনদেনটা কিন্তু আমার একার মধ্যে সীমিত হয়ে গেল। এবং এই সময়ে আমার মনে হলো যে আমি বোধহয় ব্ল্যাঙ্ক হয়ে গেছি, আমি একটা শূন্য সময়কে অতিক্রম করছি। এই শূন্যতাকে চিন্তা করেই আমি ওই সময়ে যে ছবিগুলো এঁকেছি সেটাকে কাল হিসাবেই আমি চিহ্নিত করেছি। কারণ এই সময়ের যে কাজগুলো, সেই কাজগুলো আমার আগের কাজের থেকে একটা সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা। কারণ আমার আগের কাজগুলো সাধারণত যেহেতু আমি গ্রামের ছেলে, পদ্মা নদীর পাড়ে আমার জন্ম, অতএব আমি এর আগের ছবিগুলো ওই পদ্মা নদীর অববাহিকায় যে সমস্ত জনবসতি ছিল তাদেরকে উদ্দেশ্য করে, তাদেরকে উপলক্ষ করে বিষয়বস্তু নির্বাচন করে আমি মানুষ এবং প্রকৃতির সমন্বয় ঘটিয়ে সব কাজগুলো করেছি। কিন্তু এই কাজগুলোর মধ্যে কোনো ফিগার নেই, একটা কাজেও কোনো ফিগার তেমন পাওয়া যাবে না। হ্যাঁ, তো এবং এগুলো অনেকটা বলা যাবে যে এক ধরনের শূন্যতা এই ছবিগুলোর মধ্যে অত্যন্ত প্রকটভাবে এসছে। আচ্ছা, মানে ছাত্র শিক্ষক আপনাদের মধ্যে যে সম্পর্কটা ছিল এবং রিটায়ার্ডের পর সেই সম্পর্কটাকে আপনি মিস করেছেন, এবং সেই মিসের যে বিষয়গুলো, ফিলিংসগুলো, সেটাই এপোক হিসেবে আপনি বুঝাতে চেয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং এরপরে যে কাজটা করছি, নেক্সট আমি কাজ শুরু করেছি, সেগুলো কিন্তু আমি যেহেতু চলে গেছি গ্রামে, আর মানে চট্টগ্রাম শহরে ছিলাম, ঢাকা শহরে আমি থাকছি না, আমি আমার নিজ শহর রাজবাড়িতে চলে গেছি। সেখানে আমি যে কাজগুলো এখন করছি সেগুলো আমি অলরেডি তার নামও নির্ধারণ করেছি, গ্রামের সাথে কথা বলা। অর্থাৎ সেখানে আমার যে কাজগুলো করছি আমি রিসেন্টলি, সেগুলো একদম মানে হিউম্যান ফিগার মূলত সেই কাজের মধ্যে আধিক্যতা লাভ করেছে বেশি, এবং তার সাথে নেচার আছে, এগুলো মিলেমিশেই আমি এই ধরনের কাজগুলো করছি। তো সেই ক্ষেত্রে আপনার এই এক্সিবিশনের কতগুলো ছবি আছে এবং কোন মাধ্যমে আপনি ছবিগুলো এঁকেছেন? 45টা ছবি আছে, এবং এগুলো সবগুলো তেল রঙে আঁকা ছবি। আচ্ছা আচ্ছা, এবং বিভিন্ন সাইজের ছবি আছে, বড় ছবি আছে, একদম ছোট ছবি আছে, সব ধরনের ছবি আছে। তাহলে কতদিন ধরে আপনি এই ছবিগুলো এঁকেছিলেন, মানে সিলেকশনের যে বিষয়টা? আমি অবসর গ্রহণ লাভ করেছি জুলাই মাস থেকে, গত জুলাই মাস থেকে, এবং তার থেকে প্রায় 5 মাস আগে আমি এই কাজগুলো শুরু করেছি। এবং এটা বলতে গেলে 6-7 মাসের আমার এই কাজের ভান্ডারটা যেটা তৈরি করেছি 6-7 মাসের কাজ হয়েছে। আচ্ছা, এবং এটা অত্যন্ত একটা মানে সত্য কথা যেটা, সেটা হলো যে অয়েল পেন্টিং এ একটু সময় নিয়ে কাজ করতে হয়, সময় লাগে, মানে পিগমেন্টের নেচার অনুযায়ী এটা একটু টাইম দিয়ে কাজ করতে হয়। কিন্তু কেমন করে আমি এই অল্প সময় 6 মাসের মধ্যে এতগুলো প্রায় 50টার মতো ছবি আঁকলাম, এটা আমিও কিন্তু যেহেতু এখানে ফিলিংসটা অনেক বেশি কাজ করেছে, হয়তো সেভাবে করে কাজটা শেষ করা হয়েছে। আচ্ছা, এছাড়াও এটা যেহেতু 26তম প্রদর্শনী, এর আগেও প্রচুর প্রদর্শনী আপনার হয়েছে, উল্লেখযোগ্য প্রদর্শনীগুলো সম্পর্কে জানতে চাচ্ছি যে কি থিম ছিল তখন, নামগুলো কি ছিল? আমি যখন শিক্ষকতা করেছি, এবং শিক্ষকতার শুরুতে যেহেতু আমি ঢাকা আর্ট কলেজ থেকে গ্রাজুয়েশন করেছি, তারপর মাস্টার্স করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, এবং সেখানেই আমি ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগেই আমি শিক্ষক হিসেবে কর্ম শুরু করি। এবং তখন আমার কাজের মধ্যে প্রভাবিত করে পাহাড় এবং সমুদ্র। যেহেতু আমি সমতল এলাকার মানুষ, গেছি চট্টগ্রাম,
এবং সেখানে চট্টগ্রামের যে প্রাকৃতিক নৈসর্গ এই বিষয়টাকে আমাকে তখন মুগ্ধ করে এবং তখন আমার বিষয়বস্তুগুলো ছিল, ছবি আঁকার বিষয়বস্তুগুলো ছিল পাহাড় এবং সমুদ্রকে উপলক্ষ করেই তখন আমি ছবিগুলো এঁকেছি। এবং এরপরে যে ছবিগুলো এঁকেছি সেগুলো অনেকটা এক্সপেরিমেন্টাল, সেগুলো কখনো কখনো স্থিরভাবে নির্দিষ্টভাবে মানে একটার পর একটা একই ধরনের ছবি, এই ধরনের কোনো বিষয় ছিল না। তখন আমি নিজেকে তৈরি করার জন্য নানা ধরনের এক্সপেরিমেন্ট করেছি এবং একটা নির্দিষ্ট সময় এসে, যেমন 1988 পর থেকে আমি সিরিজ ভিত্তিক কাজ করি। অর্থাৎ এখানে যেমন এপক নাম দিয়ে আমি ছবি এঁকেছি, কিন্তু এখানে প্রায় এই যে বললাম 45টা ছবি আছে, 45টা ছবি 45টা ক্যানভাস কিন্তু ইন্ডিভিজুয়াল, একটার সাথে একটা মিলছে না, কিন্তু আমার বক্তব্যটা কাল, এটার উপর নির্ভর করে আমি 45টা ছবি এঁকেছি। এইভাবে এর আগে যে কাজগুলো করেছি সেগুলো কিন্তু প্রত্যেকটি সিরিজ ভিত্তিক কাজ আমার। যেমন সোর্স একটা সিরিজ, যে সিরিজটা আমার কাছে অত্যন্ত আমার জন্য, আমি মনে করব আমার অর্জনের জন্য এই সিরিজটা সবচেয়ে ফলপ্রসূ হয়েছে। কারণ ওই সময়টায় আমি ট্রাইনাল, যেটা হয় ইন্টারন্যাশনাল একটা আর্ট হয়, এক্সিবিশন হয়, সেখানে আমি গ্রান্ট অ্যাওয়ার্ড পেয়েছি। এবং এশিয়ান বিয়েনাল যেটা ঢাকায় হয় সেটাতেও আমি গ্রান্ট অ্যাওয়ার্ড পেয়েছি। আমি শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড, যেটা সেই ওই সোর্স দিয়ে বা সেটা দিয়েই আমি সেই পুরস্কারটা পেয়েছি, গ্রান্ট অ্যাওয়ার্ডটা পেয়েছি। সব পুরস্কারগুলো কিন্তু আমার সোর্সের মাধ্যমে। এবং আপনি তো 21 পদকও পেয়েছেন। 21 পদক 2009 সালে পেয়েছি। আপনার যে মানে সম্মাননার যে ভান্ডারটা, পুরস্কারের ভান্ডার, সেটা তো প্রচুর, আমরা জানি বেশ কিছু, আরো অনেক অনেক আপনার অ্যাওয়ার্ড পাওয়া হয়েছে, পুরস্কার আমি পেয়েছেন। আচ্ছা, তো এই যে আরেকটা জিনিস জানি যে আপনি বলেন আপনি রাজবাড়িতে থাকছেন, সেখানে আপনার একটা আর্ট স্পেস আছে, মানে সেখানে আপনি আপনার মতো সুযোগ করে দিয়েছেন, অনেকে ওখানে ছবি রাখতে পারবে বা ছবি আঁকতে পারবে, ছবি আঁকা শিখতেও পারবে। এই বিষয়টা, এই আগ্রহটা কিভাবে হলো? বিষয়টা আমার কাছে, এটা আমি মনে করেছি এরকম, আমি এই পর্যন্ত যা দেখি যে বাংলাদেশে অনেক প্রতিদশা আর্টিস্ট আছেন, কিন্তু তাদের নিজ এলাকায়, নিজ শহরগুলোতে, নিজ গ্রামে তাদের উল্লেখ করার মতো তেমন কোনো চিহ্ন কিন্তু দেখা যায় না। একমাত্র SM সুলতান নড়াইলে তার নিজস্ব এলাকায় একটা তার গ্যালারি আছে এবং সরকারি উদ্যোগে সেটা করা হয়েছে। আর জয়নুল আবেদিনের আছে আপনার ময়মনসিংহের নিজস্ব সংগ্রহশালা। এর বাইরে বাংলাদেশে কোনো আর্টিস্টের তার নিজ এলাকায় তার নিজের কোনো অস্তিত্ব বা বৈশিষ্ট্য তেমন নেই। এবং অনেক আর্টিস্টের হয়তো তার নিজ জেলায় খড়কুটাটাও পাওয়া যাবে না, সবাই ঢাকামুখী, না হয় চট্টগ্রামমুখী, বড় শহরমুখী সবাই। কিন্তু যেহেতু আমি গ্রামের ছেলে, গ্রামে আমি লালিত পালিত হয়েছি, গ্রাম আমাকে পথ চলতে শিখিয়েছে, অতএব তার আমার কাছে মনে হয় যে গ্রামের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে এবং এই দায়বদ্ধতা করেই চিন্তা করেই আমি আবার আমার কর্মজীবন শেষ হওয়ার পরে আমি আবার গ্রামে ফিরে গেছি। রাজবাড়ির মতো ছোট্ট একটা শহরেও ঠিক বাস করছি না, শহরের বাইরে একদম গ্রামে, যেখানে সাধারণ মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ করে, ওই ধরনের একটা পরিবেশের মধ্যে আমি একটা এনভায়রনমেন্ট তৈরি করেছি, যেটার নাম দিয়েছি বুনন আর্ট স্পেস। এবং সেখানে বাংলাদেশের যে কোনো এলাকার যে কোনো আর্টিস্টরা গিয়ে সেখানে তারা রেসিডেন্সি নিতে পারে, তারা ছবি আঁকার জন্য তাদেরকে আমি স্পেস দিয়েছি, তারা সেখানে 7 দিন 10 দিন থেকে গ্রুপ ওয়াইজ গিয়ে ক্যাম্প করছে এবং একটা ওপেন এয়ার স্টেজ করেছি যেখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হচ্ছে। এবং আমার নিজস্ব গ্যালারি সেখানে আছে, পার্মানেন্ট গ্যালারি, আমি যে ছবিগুলো আঁকছি সেগুলো ডিসপ্লে করে রাখছি, বাইরের দর্শকরা গিয়ে সেগুলো দেখছে। আমার নিজস্ব একটা বড় স্টুডিও আছে, সব ধরনের ফ্যাসিলিটিস করছি। পাশাপাশি আমি লোকাল কিছু ছাত্রদেরকে নিয়ে, যারা অ্যামেচার ছিল এতদিন, তাদেরকে এখন আর অ্যামেচার বলছি না, তারা এখন একটা প্রতিষ্ঠানের মাধ্যমেই তারা ছবি আঁকার সুযোগটা পাচ্ছে। আজকে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। NTV আমাকে আমন্ত্রণ করেছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করছি এবং কিছু কথা বলার সুযোগ পেলাম এই অনুষ্ঠানের মাধ্যমে, এই জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSCC ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, NTVতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।